আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তো আপনাদের জাকির ভাই, পরীক্ষা। এটা কি শেয়ার করেছিলেন মানে না, শেয়ার করছি। আজকে তো আপনাদের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে তারিক ভাই। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ম্যাথ একদম ঠিক জি হয়েছে। আলহামদুলিল্লাহ। ম্যাথ একদম ঠিক হয়েছে, কালকে রাতটাই আসছে তাই না? জি। সিক্স এর ম্যাথ গুলোই তো দিয়ে দিয়েছে ওকে। একই। যাই হোক, আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে। আপনার সাজেশন ট্রেড। অনুযায়ী বেশিরভাগই আসছে সব। আচ্ছা, ট্রেডটা ট্রেডে ম্যাথটা হইলেই আপনি মোটামুটি পাস করে ফেলবেন, শিওর। ওকে। আলহামদুলিল্লাহ আমরা স্যার। জিএফআই নিয়ে এবার একটু কথা বলছি। ঠিক জিএফআই এর আছে ক্ষেত্রে তাই। আমাদের কিছু কন্ডিশন আছে, কন্ডিশনগুলি আমরা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, জিএফআই তে যে ব্রড কোশ্চেন্স আছে, সেই ব্রড কোশ্চেন্স এর রেকর্ডিং গুলি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করা আছে। আমি রেকর্ডিং গুলিকে আবার একটু সিকোয়েন্স ওয়াইজ সাজিয়ে আপনাদেরকে আবার গ্রুপে প্রোভাইড করব। ব্রড কোশ্চেন্স নিয়ে আমরা ক্লাসে যা আলোচনা করেছি চ্যাপ্টার ওয়াইজ, এগুলি সব কমবে, বাড়বে না। ঠিক আছে, আপনারা যদি চ্যাপ্টারগুলি কেউ যদি ঠিকঠাক করে কভার করে আসেন, কারণ ক্লাসে তো আমরা বিভিন্ন ধরনের নকশা নকশা টকশা দিয়ে উদাহরণ টুদাহরণ দিয়ে কথা বলেছি, সেগুলি আপনাদের জন্য খুব ইফেক্টিভ হবে। সো ব্রড কোশ্চেন্সে আমরা সম্ভবত 14টা বা 15টা প্রশ্ন রাখছি আপনাদের জন্য। এই এই হচ্ছে আপনাদের ব্রড কোশ্চেন। এবং এই কোশ্চেনগুলি আমরা যখন চ্যাপ্টার পড়েছি তখন আমরা বলেছি যে এই চ্যাপ্টার এই কোশ্চেনগুলি খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু আলোচনার সময় বলেছি আমাদের টোটাল 100 মার্কসের ইস্যু, 100 মার্কসের ইস্যুর মধ্যে ব্রড কোশ্চেন 40, 4টা ব্রড কোশ্চেন থাকবে। এইখান থেকে 2টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। পৃথিবী উল্টাবে, আপনাদের কোশ্চেন আনকমন থাকবে না, সোজা কথা। মানে মোটামুটি 100% শিওর, 100% শিওর যে আপনাদের কোয়েশ্চেন কমন পড়বে। ঠিক আছে, কিন্তু জিএফ এর ক্ষেত্রে একটা ছোট ট্রিকি ইস্যু আছে, সেটা হচ্ছে অনেকগুলি কোয়েশ্চেন একটু ঘুরে পেঁচে আসবে, মানে সোজা লাইনটাকে একটু ঘুরিয়ে দিবে। আপনার মানে একটু অ্যানালিটিক্যাল জাজমেন্টটা ট্রাই করার চেষ্টা করবে যে আপনি এটা বুঝতে পারছেন কিনা, এটা দেখার চেষ্টা করবে। সো এটা কিন্তু আমরা ক্লাসে যখন পড়েছি বলেছি তখন আমরা এই জিনিসগুলি নিয়ে আলোচনা করেছি। সো এইটা পড়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে আমরা কোনটা পড়ছি, কিভাবে পড়ছি, কতটুকু কোন দিকে যাচ্ছে। ব্রড কোশ্চেনের ডিসকাশনে একদম মডিউল 1-এ কর্পোরেট গভর্নেন্সের একটা প্রশ্ন রেখেছি, এটা খুব ইম্পর্টেন্ট। মানে এটা এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। মডিউল 1, মডিউল 1-এর এই কোয়েশ্চেন্সটা। আর এটা হচ্ছে মডিউল 1-এর কোয়েশ্চেন 1-2, আপনাদের শীটের কোয়েশ্চেন 1-2। রাইট দ্য রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ রেগুলেটর অ্যান্ড সুপারভাইজার, এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। What is organizational culture and code of conduct? How it impacts organizational goals? এটাও ইম্পর্টেন্ট। এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট। এই এখন এখানে এখন পর্যন্ত 4টা প্রশ্ন আলোচনা করেছি, তার মধ্যে প্রথম 1 নম্বর প্রশ্ন এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, সুপার ডুপার। জাকির ভাই আর একটু এই মাইক্রোফোন করে শীটের একটু ভালো তো। 3 নম্বর প্রশ্নটা সুপার ডুপার ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা। এই 2টা প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট। তারপরে আসছে যে when and how the board of an FI can dissolve an observer is appointed, এটাও আসে পরীক্ষায়। তবে এটা 5 মার্কসের জন্য আসে, এটা 5 মার্কসের জন্য আসে। বোর্ড এবং এফআই কিভাবে ডিসলভ হয় এবং অবজারভার কিভাবে নিয়োগ হয়, এটা 5 মার্কসের জন্য আসে। হোয়াট ইজ গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, হাউ ইট শুড বি অ্যাচিভড। গভর্নেন্স ফ্রেমওয়ার্ক বলতে কি বোঝায়, এটা কিভাবে অ্যাচিভ করা যায়, মানে এটা লিটল বিট মিডিয়াম রেঞ্জ অফ কোয়েশ্চেন্স। হোয়াট ইজ কর্পোরেট কালচার, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ডেভেলপিং কর্পোরেট কালচার ইন এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এটা ইম্পর্টেন্ট, কর্পোরেট কালচারটার প্রশ্নটা ইম্পর্টেন্ট। What is senior management team? Write the function. Very, very important question. Very, very important question. This is third time. 3 নম্বর প্রশ্ন বললাম খুব ইম্পর্টেন্ট, সিনিয়র ম্যানেজমেন্ট। এটা আসবেই পরীক্ষায়, যেই পার্টি আসুক না কেন। হয় ব্রড কোয়েশ্চেন, না হয় সিঙ্গেল কোয়েশ্চেন, না হয় পার্থক্য, না হয় এগারা ভেগারা, না হয় কেস স্টাডি। সিনিয়র ম্যানেজমেন্ট টিম কোয়েশ্চেন আসেই। হোয়াট ইজ, ভাইয়া, হ্যাঁ, একটি ইয়েলো মার্ক করে দিবেন। ইয়েলো মার্ক করা শীটটা দিব আপনাদের। আচ্ছা ঠিক আছে, ওকে। What is business strategy? Explain different business strategy. What are the way of organization culture impacts business study? Very, very important questions. Very, 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 very. Ashbei. Ashbei. What is problem asset? Write the criteria and classify the problem asset, how it should be solved. এটা
খুব বেশি ইম্পর্টেন্ট না। প্রবলেম অ্যাসেট বলতে কি বোঝায় এই জিনিসটা আপনি একটু মাথায় রাখবেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। হোয়াট ইজ প্রবলেম অ্যাসেট, শুধু এতটুকু ইম্পর্টেন্ট। ক্রাইটেরিয়া, প্রবলেম লোনের লোন কিভাবে রিসলভ হবে, এগুলি আসলে এখন মানে অর্গানাইজেশনে খুব বেশি বড় ফ্যাক্ট ক্রিয়েট করে না। হোয়াট ইজ স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ইউনিট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট টিমের কাজ কি? What is enterprise risk management, right? The benefits, weakness, challenge and components on enterprise risk management. অবধারিত এই কোয়েশ্চেনটা পরীক্ষায় আসবে, মাস্ট মাস্ট মাস্ট। What is risk appetite? Write the risk appetite framework and how risk appetite statement should be developed. Important, important, important. Must, must, must. What do we understand by 3 line of defense? Elaborate the line of defense. এটা আমরা রিস্ক ম্যানেজমেন্টে পড়ে আসছিলাম, দুই জায়গায় পড়েছি, অপারেশনাল রিস্কও পড়েছি এবং নর্মাল গভর্নেন্সের রিস্কও পড়েছি। গভর্নেন্সের 3 লাইন অফ ডিফেন্সটা হচ্ছে এখানে, ওই যে মনে আছে, ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্স, থার্ড লাইন অফ ডিফেন্স, এই হচ্ছে সেই প্রশ্ন। ইম্পর্টেন্ট মানে সুপার ডুপার ইম্পর্টেন্ট, সোজা প্রশ্ন, আপনাদের পড়তে হবে না কিন্তু ইম্পর্টেন্ট। হোয়াট ইজ কোর philosophy of agent banking? What is the core philosophy of agent banking? মানে থিওরি অনেক ইম্পর্টেন্ট কিন্তু আসে না কখনো, গত বছরের আগের বছর। বাট এটা হচ্ছে হোয়াট আর দ্য প্রিকন্ডিশন ইন্ডিকেটর অফ এজেন্ট ব্যাংকিং, এইটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। আমরা এটাকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসেবেই ধরবো, কারণ এটা আহ, আসে না, কম আসে, বাট চলে আসতে পারে, মানে কারণ টপিকসটা খুব হট, এই জন্য এটাকে আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসেবে ধরবো। Relationship with the shareholders is a cornerstone of the life of bank. Write the 6 principles of shareholder communications. Important. Why relationship with regulator is so important? Explained. Important. Explain customer banker relationship. Law and practice এ পড়ে আসছিলাম, ব্যাংকার এবং কাস্টমারের মধ্যে যে রিলেশনশিপ সেটা ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য বেনিফিটস অ্যান্ড স্ট্র্যাটেজি অফ মিডিয়া রিলেশনশিপ, মিডিয়ার সাথে রিলেশনশিপ রাখাটা কেন বেশি ইম্পর্টেন্ট? না, এটা এখন আর অত বেশি ইম্পর্টেন্ট ধরবো না এটাকে আমি। তারপরে নিচের 4টা প্রশ্ন, নিচের যে 5টা প্রশ্ন আছে, এই 5টা প্রশ্ন থেকে এক সেট প্রশ্ন আসবে আপনাদের 20 মার্কসের। কেউ যদি মনে করেন যে ওই যে শর্টকাট খোঁজেন না, মানে অনেকে বলে না যে ভাই একটু 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 শর্ট করে দেন, সেই একটু একটুর মধ্যে ডিজিটালাইজেশন অফ ইন্টার প্রসেস, সাকসেশন প্ল্যান, নিউ বিজনেস ইনিশিয়েটিভস, ডিসক্লোজার অ্যান্ড ট্রান্সপারেন্সি, ফিউচার লুকিং অর্গানাইজেশন, এই 5টা প্রশ্ন পড়লে 20 মার্কসের একটা কোয়েশ্চেন আপনি কমন পাবেন। সো এই 5টা প্রশ্ন ভালো করে পড়লেন, আর উপর দিকে মোটামুটি গুছিয়ে টুছিয়ে যেই দিকে মনে করেন যে ভাইয়া এই দিকটা যদি একটু ভালো করে দেখি কেমন হবে, এই দিকটা মানে হচ্ছে সবটা আসলে ইম্পর্টেন্ট বলে ফেলছে, এই যে এই দিকটা, এই যে এটা চেয়ারম্যান, বোর্ড অফ ডিরেক্টরস, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, সিইওর রেসপন্সিবিলিটি, এটা তো আসবেই, 4টা থেকে একটা আসবেই। বা তারপরে হচ্ছে বোর্ড কিভাবে রিসলভ করা হয় এইটা, তারপরে হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্টের এই কোয়েশ্চেন্সটা, তারপরে হচ্ছে রিস্ক অ্যাপেটাইট, এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট, যেগুলি 100% পড়েছি, ওই কোয়েশ্চেন্সগুলি সিলেক্ট করে করে আপনার মতো করে পড়ে গেলেই ব্রড কোয়েশ্চেন্স কমন পড়ে যাবে। সো ব্রড কোয়েশ্চেন্সটা নিয়ে আমাদের খুব বেশি ডিলিংস না। 40 নাম্বার আমরা কভার করলাম এখান থেকে। আনফরচুনেটলি বা ফরচুনেটলি শর্ট নোট, এই শর্ট নোটের বাইরে আরো কিছু সিঙ্গেল শর্ট নোট আপনারা পাবেন, 40-50টা শর্ট নোট, মানে জিএফআই তে এরকম প্র্যাকটিস আছে যে সিঙ্গেল লাইনেরই শর্ট নোট আসছে প্রিভিয়াস ইয়ার গুলিতে। সো আমরা ওগুলি কভার করব, আমরা ওগুলি একটু দেখবো। 40 বা 50টা শর্ট নোট হবে মনে হয়, এক লাইনের সিঙ্গেল অ্যান্সার। এটা একটা ডেটা, এটা একটা সংখ্যা, এটা একটা এটা, যেমন এমডিসিওর সর্বোচ্চ কত বয়স পর্যন্ত চাকরি করতে পারেন, এরকম কোয়েশ্চেন আছে, 65 বছর পর্যন্ত, এটাই অ্যান্সার। এরকম সিঙ্গেল লাইনের কিছু কোয়েশ্চেন আছে, সেটার জন্য আলাদা আমরা একটু শেষের দিকে পড়বো। শর্ট নোটের অ্যাজ ইউজুয়াল এখানে যে শর্ট নোটগুলি আমরা আলোচনা করেছি বা রেখেছি, এই শর্ট নোটগুলি সবই ইম্পর্টেন্ট, সব ইম্পর্টেন্ট, সব আপনারা ছোট ছোট করে আলোচনা করবেন, ছোট ছোট করে পড়বেন, ছোট ছোট করে পড়বেন, একদম 1 লাইন 2 লাইন 3 লাইন কাকে বলে, তারপরে এটা ডেফিনেশন কি, পার্থক্য কি, একটা এক্সাম্পল দিয়ে নিজের মতো করে দেখবেন। সেম একই রকম ডিফারেন্স, মিশন ভিশন, তারপরে এখানে যে ডিফারেন্সগুলি আমরা অ্যাড করেছি, এই ডিফারেন্সগুলির ওই শর্ট নোটের সাথে শীটটা আমি শেয়ার করছি আপনাদের সাথে, শেয়ার করলে সেখান থেকে আপনারা এই শর্ট নোটগুলি, মানে অ্যাজ ইউজুয়াল ওই যে যা আমরা ব্রড কোশ্চেন পড়ে আসছি
সেটার সাথে রিলেটেড অল। আমরা শুধু একটু দেখে পড়ে নিলে মোটামুটি আমাদের পড়া হয়ে যাবে। খুব টাফ পড়া নাই এখানে, কারণ এগুলি আমরা আমাদের রেগুলার প্র্যাকটিসের মধ্যে আলোচনা করে আসছি। এতটুকু হচ্ছে আমাদের রেগুলার পড়া। এখন আমাদের একটু এই সাবজেক্টের ম্যাথটা নিয়ে আমাদের একটু থিঙ্কিং করতে হবে। থিঙ্কিং করতে গিয়ে আমি এই ম্যাথ পর্যন্ত আমরা আজকে আলোচনা শেষ করব, কেস স্টাডি আমরা আলোচনা রাখবো না, কারণ এটা আমরা পরে আলোচনা করব কেস স্টাডি। আর আপনাদের সিঙ্গেল কোয়েশ্চেন মানে নেক্সট দিন আমরা আরেকটা ক্লাস রাখবো, আগামীকালকে না, নেক্সট হয়তো সোমবার বা মঙ্গলবার একটা ক্লাস রাখবো, যেখানে আমি কেস স্টাডি নিয়ে আলোচনা করব ফার্স্ট অফ অল। বাকি জিনিসগুলি নিয়ে ওভারঅল আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা নিয়ে আলোচনা করব। এই স্যার সাবজেক্ট ম্যাথের জন্য একটা স্পেশাল ক্লাস রাখেন প্লিজ ম্যাথের স্যার, জন্য যাতে স্পেশাল ক্লাস লাগবে না, ম্যাথটা আমরা একটু পরে শেষ করে ফেলবো, ম্যাথটা সোজা। স্যার যাতে পারি আর কি, আজকের ম্যাথের মতো যাতে করে আসতে পারি এরকম একটা অবস্থানে আমাদেরকে রাখেন আর কি। হ্যাঁ, ম্যাথটা আমরা আজকে একটু পরে শেষ করে ফেলবো। ম্যাথ ছাড়া কেস স্টাডি বাদে অন্য পার্টগুলি আপনাদের রিডিং ম্যাটেরিয়ালস আপনাদের কাছে রিটেন থাকবে। আপনারা জাস্ট ওই কোয়েশ্চেনগুলি সবগুলি রিভিউ করবেন, ক্লাস রেকর্ডিং গুলি আগে শুনে তারপরে কোয়েশ্চেন রিভিউ করবেন, এটা হচ্ছে আপনাদের স্যার, কাছে স্যার, রিকোয়েস্ট। গ্রুপের মধ্যে প্রথম আর দ্বিতীয় ক্লাসের রেকর্ডিংটা স্যার গ্রুপে নাই, একটু দিয়ে দেন প্লিজ স্যার। জিএফআই এর 3 নম্বর ক্লাস থেকে আছে। আমি সবগুলি সিরিয়াল করে দিয়ে দিব, হ্যাঁ, সব এক থেকে লাস্ট পর্যন্ত সব। থ্যাংক ইউ স্যার। জি স্যার। ওকে, তাহলে কেস স্টাডি আমাদের নেক্সট দিন আলোচনা, আর ম্যাথ আমাদের আমরা এখন আলোচনা শুরু করব। আর ব্রড কোয়েশ্চেন, ডিফারেন্স, শর্ট নোট আপনারা পড়ে ফেলবেন। কেস স্টাডির সাথে সবাই মনে রাখবেন, আমাকে একটু মনে করে দিবেন যে ভাই একটা এডিশনাল শীট দিবেন সিঙ্গেল অ্যান্সারের, সিঙ্গেল অ্যান্সার, কারণ জিএফআই তে সিঙ্গেল অ্যান্সার আসছে আগের বছরগুলিতে। So, আমরা ওই কোয়েশ্চেনের অ্যান্সারগুলি সলভ করব, ওখান থেকে কিন্তু 2-3টা কোয়েশ্চেন চলে আসে সিঙ্গেল, শুধু একটা উত্তর, এক লাইন অথবা একটা ওয়ার্ড এরকম অ্যান্সার। ঠিক আছে? সো আমরা এখন একটু ম্যাথ নিয়ে আলোচনা করি। প্রথমে একটু কমফোর্ট জোন ক্রিয়েট করি। হ্যাঁ, কমফোর্ট জোন ক্রিয়েট করি মানে হচ্ছে একটু সোজাটা আগে আলোচনা করি। সোজা মানে গত বছরের কোয়েশ্চেনটা আলোচনা করি, তাহলে তো একটু বেশি কমফোর্ট আসবে আপনাদের, যে ভাই গত বছরে এটা আসছে, তার মানে তো ম্যাথ সোজাই। তারপরে আমরা না হয় আমাদের একটু প্যাটার্ন চেঞ্জ করে একটু আলোচনা করব। এটা হচ্ছে আমাদের গত বছরের কোয়েশ্চেন, মানে 6th ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের কোয়েশ্চেন এটা। ঠিক আছে, এটা হচ্ছে গত বছরের কোয়েশ্চেন। আমরা একটু কোয়েশ্চেনটা নিয়ে একটু একটু অ্যানালাইসিস করি। আহ, আমাদের এগুলির জন্য একটা ফাউন্ডেশন, একটা কোশ্চেন এবারের পরীক্ষার জন্য আপনাদের খুব ইম্পর্টেন্ট, হয় এইটা আসবে না, আমি তারপরে শিটে আপনাদের আরো 4টা ম্যাথ প্র্যাকটিস করাবো, টোটাল 6টা ম্যাথ থাকবে, 6টা ম্যাথ আমরা প্র্যাকটিস করব। 6টা থেকেই আসবে পরীক্ষার, এর বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই, ম্যাথ আসবে না এর বাইরে, সংখ্যা চেঞ্জ করে আসবে, প্যাটার্ন চেঞ্জ করে আসবে, বাট কনসেপ্ট রিমেন আনচেঞ্জড। একটা হচ্ছে রিস্ক ওয়েটেড অ্যাসেট মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, কোন একটা ব্যাংকের রিস্ক ওয়েটেড অ্যাসেট মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বের করার ম্যাথ পরীক্ষায় আসতে পারে। এখানে একটা ম্যাথ দিয়েছে যে কোন একটা ব্যাংকের ব্যালেন্স শিটের স্ট্রাকচার হচ্ছে এরকম, ক্যাশ ইন হ্যান্ড আছে এত টাকা, ক্রেডিট রিস্ক ওয়েট হচ্ছে তার এই অবস্থা। এখন এই ক্রেডিট রিস্ক ওয়েট এইটা কিভাবে করা হয়? আমরা জানি ভ্যাসেল 3, আমরা সবাই জানি ভ্যাসেল 3-তে আমরা জানি 3 ধরনের মার্কেট রিস্ক, ক্রেডিট রিস্ক এবং অপারেশনাল রিস্ককে কনসিডার করা হয়। ক্রেডিট রিস্ক হচ্ছে যেই সকল লোন থাকে সেই সকল লোনের উপর যে ওয়েটেজ দেওয়া হয় সেটা। সো কোনো একটা ব্যাংকের টোটাল রিস্ক ওয়েটেড বের করা হয় সেই ব্যাংকের টোটাল মার্কেট রিস্ক, টোটাল ক্রেডিট রিস্ক, টোটাল অপারেশন রিস্কের যোগফল, এটা ভ্যাসেল 3 রিকোয়ারমেন্ট। সো কোনো একটা ব্যাংকের টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট হচ্ছে তার মার্কেট রিস্ক, অপারেশন রিস্ক এবং ক্রেডিট রিস্কের যোগফল। ওকে, আমার এখানে বলা আছে যে এই ব্যাংকের ক্যাশ ইন হ্যান্ড আছে 50 crore এবং ক্রেডিট রিস্ক ওয়েটেড হচ্ছে এই 50 crore, ক্রেডিট রিস্ক ওয়েটেজ হচ্ছে 0। সো ক্যাশ ইন হ্যান্ডের রিস্ক ওয়েটেড অ্যাসেটটা বের করতে হলে এইটাকে এটা দিয়ে গুণ করলেই হয়ে যাবে। এই ব্যাংকের যেহেতু টোটাল অ্যাসেট আছে এগুলি, তার মানে রিস্ক ওয়েটেড অ্যাসেট বের করার জন্য এতটুকু ইনফরমেশন কাফি, এর বেশি ইনফরমেশনের দরকার নাই।
অন্য পরীক্ষায়, তাহলে অন্য পরীক্ষায় আসতে পারে, কারণ আমরা জানি রিস্ক ওয়েটেড অ্যাসেট শুধুমাত্র ক্রেডিট রিস্ক ওয়েটেড দিয়ে পরিমাপ করা হয় না, সেখানে মার্কেট রিস্ক এবং অপারেশনাল রিস্ক থাকে। অন্য ম্যাথে এরকম সরাসরি চলে আসলো যে আপনার প্রতিষ্ঠানে ক্রেডিট রিস্ক হচ্ছে 70, মার্কেট রিস্ক হচ্ছে 30, অপারেশনাল রিস্ক হচ্ছে 20, তাহলে ওই প্রতিষ্ঠানের রিস্ক ওয়েটেড অ্যাসেট হবে 70 যোগ 30 যোগ 20 অর্থাৎ 120। সো রিস্ক ওয়েটেড অ্যাসেট কিন্তু দুইটা ওয়েতে বের করা যায়, একটা হচ্ছে মার্কেট রিস্ক, অপারেশনাল রিস্ক এবং ক্রেডিট রিস্কের যোগফল। আবার যদি প্রশ্নে সকল রিস্কের না দেওয়া থাকে, শুধু একটা রিস্কের ডেফিনেশন দিয়ে সেটাকে সেগ্রিগেট করে দেওয়া থাকে, তাহলে ওখানে যতটুকু রিস্কের কথা বলবে ততটুকু রিস্কের যোগফলটাই হবে সেই প্রতিষ্ঠানের রিস্ক ওয়েটেড অ্যাসেট। এইখানে ক্রেডিট রিস্কটাকে কনসেন্ট্রেট করা হয়েছে, তার মানে এই প্রতিষ্ঠানে মার্কেট রিস্ক আর অপারেশন রিস্ক নাই। সো রিস্ক ওয়েটেড অ্যাসেট হবে অ্যামাউন্ট ইনটু রিস্ক ওয়েট, অর্থাৎ এটাকে এটা দিয়ে গুণ করলে যে অ্যামাউন্ট হবে করলাম করলাম করলাম, এগুলি সব নিচে নিচে করলাম, করার পরে এগুলি সব যোগ করলেই টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট বের হয়ে গেল। বলেন সোজা না ম্যাথ? কঠিন? শুধু একটু ট্রিকি। আমি প্যাচটা বলে দিয়েছি যে রিস্ক ওয়েটেড অ্যাসেট সরাসরি এরকম দিয়ে আসতে পারে, অথবা ক্রেডিট রিস্ক, অপারেশনাল রিস্ক এবং মার্কেট রিস্ক, এই তিনটা ওয়ার্ড আলাদা আলাদা দিয়েও দিতে পারে, ওইরকমও হতে পারে রিস্ক ওয়েটেড অ্যাসেট। আমরা দেখব আমাদের জায়গাটাতে। আমি আগে আপনাদের গত বছরের ম্যাথটা করে আপনাদেরকে একটু কমফোর্ট জোন ক্রিয়েট করতে চাচ্ছি। ক্যালকুলেট দ্য মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর দ্য ব্যাংক অ্যাজ পার ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও। মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, কোনো একটা প্রতিষ্ঠানের টোটাল যতটুকু ক্যাপিটাল আছে তার 10% মিনিমাম ক্যাপিটাল রাখতে হয় অ্যাজ পার ভ্যাসেল 3 রিকোয়ারমেন্ট। ভ্যাসেল 3 হচ্ছে রিস্ক, কোন একটা প্রতিষ্ঠানের রিস্ক অ্যানালাইসিস করার ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড, যেটা বাংলাদেশ ব্যাংক সার্কুলেট করেছে, সবাইকে মেনে চলতে হবে। সো মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার প্রতিষ্ঠানে যত ক্যাপিটাল থাকবে তার কমপক্ষে 10% আপনি যদি রিটেইন করতে পারেন, তাহলে আপনার প্রতিষ্ঠান মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফিল আপ করেছে বলে ধরে নেওয়া হবে। এখানে একটা এডিশনাল কোয়েশ্চেন্স আছে, সেটা হচ্ছে এই ম্যাথে যেহেতু দেয় নাই, আমি এটা নিয়ে এখানে আলোচনা করব না, এটা আমরা আমাদের এক্সট্রাঅর্ডিনারি শিটে আমরা আলোচনা করব। সো 2 নম্বর প্রশ্ন হচ্ছে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আমি কিভাবে ক্যাপিটাল ক্যালকুলেশন করব। অ্যাজ পার স্ট্যান্ডার্ড বাংলাদেশ ব্যাংক মিনিমাম ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও হচ্ছে 10%। সো মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 10% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট, রিস্ক ওয়েটেড অ্যাসেটের 10%। সো আমার রিস্ক ওয়েটেড অ্যাসেট হচ্ছে 1480, এইটার 10% হবে 146 ক্রো। অ্যান্সার। এবার আমাকে বলছে দ্য ব্যাংক হ্যাজ এ ক্যাপিটাল অফ বিডিটি 100। এখন আপনাকে বলছে ব্যাংকের ক্যাপিটাল হচ্ছে 100 কোটি টাকা। ইজ ইট অ্যাডিকুয়েট? ব্যাংকের ক্যাপিটাল যদি 100 কোটি টাকা হয়, মিনিমাম ক্যাপিটাল রাখতে হবে 146 কোটি। মিনিমাম ক্যাপিটাল রাখতে হবে 100 কোটি। এখন আপনাকে প্রশ্নে বলে দিল যে ওই ব্যাংকের ক্যাপিটাল আছে 100 কোটি, এখন এই 100 কোটি কি সাফিসিয়েন্ট মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফিল আপ করে? না। অ্যাভেলেবেল ক্যাপিটাল হচ্ছে 100 ক্রো, রিকোয়ার্ড ক্যাপিটাল হচ্ছে 146 ক্রো। কারণ আমার 10% করতে হলে আমার মিনিমাম 146 ক্যাপিটাল রাখতে হবে, আমার রাখা আছে 100, তাহলে আমার আসলে 46 ল্যাপসেস আছে। সো আমার এই প্রতিষ্ঠানের ক্যাপিটাল ল্যাপসেস রয়েছে। ম্যাথ শেষ। সেকেন্ড কোয়েশ্চেন, 2 নম্বর ম্যাথ, এটা আরো সোজা। ডিউরিং এ রিভিউ অফ এ কর্পোরেট গভর্নেন্স ইফেক্টিভনেস, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট টোটাল বোর্ড মিটিং স্ক্যাজুয়াল ইন এ ইয়ার 12টা বোর্ড মিটিং হয়েছে। বোর্ড মিটিং অ্যাকচুয়ালি হেল্ড 9টা। টোটাল বোর্ড মিটিং স্ক্যাজুয়াল মানে প্ল্যান করা হয়েছে 12টার, আসলে হয়েছে 9টা। ওকে। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অ্যাটেন্ডেন্স 6 আউট অফ 9। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হচ্ছে ওই ব্যাংকের 9 জন, তার মধ্যে উপস্থিত ছিল 6 জন। রিস্ক কমিটি মিটিং স্ক্যাজুয়াল হয়েছে 6টা, রিস্ক কমিটি মিটিং হয়েছে 4টা। এই ডেটাগুলি দেওয়া আছে। ক্যালকুলেট দ্য ফলোইং গভর্নেন্স কেপিআইজ ইন পার্সেন্টেজ। বলা হচ্ছে এই স্ট্রাকচার অনুযায়ী সেই প্রতিষ্ঠানের কেপিআইটা ক্যালকুলেট করতে বলেছে। প্রথমে বলেছে বোর্ড মিটিং কমপ্লায়েন্স রেশিওটা কত। বোর্ড মিটিং কমপ্লায়েন্স রেশিওটা কত? বোর্ড মিটিং হওয়ার কথা ছিল 12টা, হয়েছে 9টা, তাহলে বোর্ড মিটিং কমপ্লায়েন্স রেশিও হচ্ছে 9/12 × 100, 75%। মানে 75% মিটিং কমপ্লিট করেছে। 2 নম্বর, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অ্যাটেন্ডেন্স রেশিও কত? এখানেও 6 কে 9 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে যেটা হয়, এটাও দেখেন
ছয়ের 9 মানে 3/1 ভাগ, 3/2 ভাগ, মানে 67 সামথিং হবে, 66 পয়েন্ট। এটা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অ্যাটেন্ডেন্স হচ্ছে 6/9 ইন্টু 100, 66.67। রিক্স কমিটি মিটিং কমপ্লায়েন্স, এই দুইটার কমপ্লায়েন্স জাস্ট এটার মতো। তাহলে 4/6 ইন্টু 100, 4/6 ইন্টু 100, 66 পয়েন্ট। এটা in Bangladesh Bank sets a minimum threshold of 75% attendance rate for both the board and risk committee analysis. বাংলাদেশ ব্যাংক বলেছে বোর্ড মিটিং এ মিনিমাম 75 থাকতে হবে, আর আর রিস্ক কমিটিতেও 75 থাকতে হবে। বোথ দ্য বোর্ড অ্যান্ড রিস্ক কমিটি ওয়েদার দ্য ব্যাংক হ্যাজ কমপ্লাইড, যদি কোনো একটা ব্যাংক যদি কমপ্লাইড করতে হয় তাহলে মিনিমাম 75% তাদের বোর্ড মিটিং এবং অডিট কমিটি মিটিং এ মানে প্রেজেন্ট থাকতে হবে। সাজেস্ট কারেক্টিভ গভর্নেন্স অ্যাকশন ফর নন কমপ্লায়েন্স, এই তিনটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টে যদি দেখেন আপনি নন কমপ্লায়েন্স হয়েছে তাহলে এটাকে রিকভারি করার জন্য কি করতে হবে আপনার মতামত দিতে বলছে। ওরা আমাকে বলছে মিনিমাম থ্রেশহোল্ড হচ্ছে 75% অ্যাটেন্ডেন্স ফর বোথ বোর্ড অ্যান্ড রিস্ক কমিটি, বোর্ড অ্যান্ড রিস্ক কমিটি। আচ্ছা, আমার এখানে দেখলাম একটা 75 হয়েছে, এই দুইটা কিন্তু হয়নি। সো আমি এটাই লিখবো যে এই পরের অ্যান্সারে বিতে যাবে যে আমার আসলে এইটা এবং এইটা রিকোয়ার্ড 75% কাভার করে নাই, তার মানে আমার ল্যাপসেস আছে। তাহলে ল্যাপসেসটা দূর করার জন্য আমার কি করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আছে তাদেরকে পুশ দিতে হবে যে ভাই আপনারা মিটিং এ থাকেন না কেন, বাংলাদেশ ব্যাংকের আমরা ইয়ে করি না, ফাইন হবে ইত্যাদি ইত্যাদি। রিস্ক কমিটির ক্ষেত্রে একই রকম ইনিশিয়েটিভস নিতে হবে। কারেক্টিভ মেজারগুলি এই যে এটা আমি বলছি, এটা আমার মতো করে আমি লিখছি, আপনার মতো করে আপনি লেখেন, বানাই সানাই লেখেন, কোনো সমস্যা নেই। সো এইটা হচ্ছে আপনাদের সেকেন্ড ম্যাথ, খুবই ইজিয়ার ম্যাথ, মানে খুব ফানি টাইপের ম্যাথ। এবং মানে খুব খুব আনলাকি না হলে আপনাদের পরীক্ষায় একটা ফানি টাইপের ম্যাথ থাকবে যেটার হিস্ট্রিক্যাল কোনো ভ্যালু নেই, বাট একটা একটা ম্যাথ আকারে তারা সাবমিট করেছে। ভালো কথা বলেছি, এবার একটু কঠিন কথায় যাব। কঠিন কথায় যাব মানে হচ্ছে এবার আমরা একটু একটা কঠিন ম্যাথ করার দিকে যাব, একটু কঠিন করব একবার। প্রীতির কোয়েশ্চেন, জি। আচ্ছা, প্রীতি আমার আগের কলিগ তো এই জন্য হঠাৎ করে প্রীতি নাম আসলেন মানে শুধু সিঙ্গেল নেম দিয়ে বলে ফেলি, আপনার কিছু আবার মনে করেন না। আমি নর্মালি আপনি ছাড়া কাউকে মানে স্যালুটেশন দিই না, ও পরিচিত দেখে হঠাৎ করে চলে আসে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ এই ম্যাথ গুলাতে কি 10 out of 10 পাওয়া যায় বা 10-এ 8 এরকম দেয়? হ্যাঁ, যদি সব ঠিকঠাক থাকে তাহলে 10-এ 10 দেয়। আচ্ছা, ঠিক আছে। যেমন উপরের ম্যাথটা, নিচের ম্যাথটাতে স্বাভাবিকভাবে যেহেতু জাস্টিফিকেশন আসছে সো এখানে হয়তো একটু কম আসবে 1। তো উপরের ম্যাথটা যদি কারো কমপ্লিট হয় সুন্দর করে লিখে, সে 10-এ 10 পাবে। আচ্ছা, আমরা এবার ভ্যাসেল নিয়ে আলোচনা করব। আমার মূল টার্গেট কিন্তু রিস্ক ওয়েটেড অ্যাসেট, মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, ওইটাই আমার মূল টার্গেট। সো সেটা নিয়ে আমরা একটু নাড়াচাড়া দিব। ইন্টারন্যাশনাল ট্রেডে রিস্ক ম্যানেজমেন্ট ভ্যাসেলের কমপ্লিকেশন অনুযায়ী, ভ্যাসেলের কমপ্লিকেশন বা ভ্যাসেলের স্ট্রাকচার অনুযায়ী মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 10%। আমরা জানি, একটু আগে দেখে আসছি। সেই 10%টা কিভাবে হয় দেখেন, এটা হচ্ছে এই যে এটা টোটাল ক্যাপিটাল রেশিও, বা এটাকে বলা হয় কার, এটাকে আবার বলা হয় CRAR, দুইটাই লেখা হয়, কারও লেখা হয় আবার CRAR এটাও লেখা হয়। এটা হচ্ছে 10% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট। আমরা বলেছি 10% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট, এটুকু। এই 10%টা আসে কোথা থেকে? ব্যাংকে বিভিন্ন ধরনের ক্যাপিটাল থাকে। একটা ক্যাপিটালকে বলা হয় কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটাল, আরেকটাকে বলা হয় টোটাল টিয়ার 1 ক্যাপিটাল, অর্থাৎ সেখানে আরেকটা নাম বলা হয় এডিশনাল টিয়ার 1 ক্যাপিটাল। আরেকটা ক্যাপিটালের নাম হচ্ছে টিয়ার 2 ক্যাপিটাল। কোনো একটা প্রতিষ্ঠানে টোটাল 3টা ক্যাপিটাল থাকে, একটা হচ্ছে কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটাল, আরেকটা হচ্ছে এডিশনাল টিয়ার 1 ক্যাপিটাল, আরেকটা হচ্ছে টিয়ার 2 ক্যাপিটাল। তার মানে টিয়ার 1 ক্যাপিটালের ভিতরে দুইটা, একটা হচ্ছে কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটাল, এডিশনাল টিয়ার 1 ক্যাপিটাল। রিস্ক ম্যানেজমেন্ট আপনারা সবাই পড়ে আসছেন এটা। রিস্ক ম্যানেজমেন্ট
নাই, এখানে কেউ পরীক্ষা দেন নাই, কে আছেন রিস্ক ম্যানেজমেন্ট পরীক্ষা দেন নাই, পাশ করেন নাই কেউ আছেন? এবার পরীক্ষা দিয়েছেন অথবা পাশ করেছেন, এবার পরীক্ষা দিয়েছেন অথবা পাশ করেন নাই, এবার এরকম কে আছেন? পাশ করেছি ভাইয়া, কতবার পাশ পাশ করেছি। করেছেন। আর অন্যরা সবাই পরীক্ষা দিয়েছেন, কে আছেন রিস্ক ম্যানেজমেন্ট সাবজেক্টটাই ধরেন নাই, কেউ আছেন? ভাইয়া আমি আছি সুস্মিতা। সুস্মিতা রিস্ক ম্যানেজমেন্ট পরীক্ষায় দেন নাই, না ভাইয়া। আগে জিএফআই পড়ছেন? হ্যাঁ আগে জিএফআই করছি, আমি দুটা দুটা করে করছি ভাইয়া, গতবার দুটা দিয়েছিলাম হয়েছে, এবার আবার দুটার জন্য করেছি, আবার ওকে, সামনে বার যদি একটাতে হয় দুটা দুটা করে নিচ্ছি ভাইয়া। ওকে, আচ্ছা। আমরা যারা রিস্ক পড়ে আসছেন তাদের জন্য এটা আসলে সোজা, কারণ রিস্কে আমরা এগুলি সব আলোচনা করে আসছি। আমাদের টিয়ার ওয়ান ক্যাপিটালের দুইটা পার্ট, একটা হচ্ছে কমন ইকুইটি টিয়ার ওয়ান ক্যাপিটাল, আর একটা হচ্ছে এডিশনাল টিয়ার ওয়ান ক্যাপিটাল। কমন ইকুইটি টিয়ার ওয়ান ক্যাপিটাল এই 10-এর মধ্যে কমপক্ষে 4.5 রাখতে হবে। এডিশনাল টিয়ার ওয়ান কমপক্ষে সর্বোচ্চ 1.5 রাখতে হবে, তাহলে টোটাল টিয়ার ওয়ানে 6% ফিল আপ হবে। টিয়ার টু লিমিট হচ্ছে টিয়ার টু থেকে রাখতে হবে সর্বোচ্চ 4%, এই 6 আর 4 মিলিয়ে 10 হবে। তাহলে টিয়ার ওয়ান ক্যাপিটাল টিয়ার টু ক্যাপিটালের যোগফল মিলিয়ে আসলে এই 10 হয়। 10 হয়। 10-এর পরে একটা ছোট্ট কথা আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠান 10-এর পরে তার ক্যাপিটাল সিকিউরিটিনেসটাকে বাড়ানোর জন্য প্রতি 2017 সাল থেকে 0.625% করে প্রতি বছর একটা এডিশনাল ক্যাপিটাল ইনজেক্ট করে অ্যাড করে 4 বছরে টোটাল 2.5%-এর একটা এডিশনাল ক্যাপিটাল রাখার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রাকশন দিয়েছে অ্যাকর্ডিং টু ভেসেল কমিটির ডিরেকশন। যার কারণে 2020 সালের পরে আমাদের মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টস 10%ই থাকছে, বাট সেখানে যদি কোনো কারণে কোনো প্রশ্ন আসে যে ক্যাপিটাল বাফার সহ মিনিমাম ক্যাপিটাল কত রাখতে হবে, ক্যাপিটাল বাফার সহ রিস্ক ওয়েটেড অ্যাসেট রাখতে হবে কত, সেটা হচ্ছে 12.5%। মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 10%, এডিশনাল ক্যাপিটাল বাফার হচ্ছে 2.5%, টোটাল হবে 12.5%। আবার একটা ম্যাথ করলাম, আমি ম্যাথ প্রথমে এই ফর্মুলাগুলি দিয়ে ম্যাথ করবো। ইমাজিন দ্য ফলোইং ইনফরমেশন রিসিভড ফ্রম এম ব্যাংকস, সেখানে পেইড আপ ক্যাপিটাল 100, শেয়ার প্রিমিয়াম 10, স্ট্যাটিউটরি রিজার্ভ 20, রিটেইন আর্নিংস 30, মাইনরিটি ইন্টারেস্ট 5, ইনটেনজিবল অ্যাসেট ইত্যাদি ইত্যাদি 8, টু বি ডিডাক্টেড অ্যান্ড এটিএ ইনস্ট্রুমেন্ট, পারপেচুয়াল ক্যাপিটাল ইনস্ট্রুমেন্ট হচ্ছে 5। এই জায়গাগুলির মধ্যে আমাকে বলা হলো যে টিয়ার টু ক্যাপিটাল এটা হচ্ছে টিয়ার ওয়ান, আর এটা হচ্ছে টিয়ার টু ক্যাপিটাল। টিয়ার টু ক্যাপিটাল হচ্ছে এগুলি দেওয়া আছে। এখানে আমাকে বললো যে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট কত বের করতে। হ্যাঁ, এজিউম এবং বন্যা বলা আছে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট 600 ক্রো। ক্যালকুলেট করতে বলছে যে টিয়ার ওয়ান ক্যাপিটাল, টিয়ার ওয়ান, টিয়ার টু এবং সিআরএআর অথবা কারটাকে ক্যালকুলেশন করতে বলেছে। টিয়ার ওয়ান ক্যাপিটালে আমরা জানি টিয়ার ওয়ান ক্যাপিটালটা হচ্ছে সাধারণত টিয়ার ওয়ান ক্যাপিটালের একটা লিস্ট থাকে। টিয়ার ওয়ান ক্যাপিটাল যেগুলি থাকে, এটা আপনারা গোয়িং কনসার্ন এবং গন কনসার্ন একটা পার্থক্য আছে, বইতে একটা প্রশ্ন পড়ে আছি, সেখানে স্পেসিফিক কিছু লিস্টেড দেওয়া আছে, সেই লিস্টের যে পয়েন্টগুলি এখানে আছে সেই পয়েন্টগুলির যোগফল হচ্ছে টিয়ার ওয়ান ক্যাপিটাল এখানে। সেম একই রকম এডিশনাল টিয়ার ওয়ানের এখানে যে লিস্টেড, ওই লিস্টে যে যে ইনফরমেশন আছে সেগুলি এখানে। টিয়ার ওয়ানের টোটাল যোগফল হচ্ছে এই দুইটা যোগফল এখানে। টিয়ার টু হচ্ছে এইখানে ইনফরমেশনগুলির মধ্যে যে যে ইনফরমেশনগুলি টিয়ার টুর সেগুলি হচ্ছে এখানে। এটা রিস্ক ম্যানেজমেন্টে সবাই ম্যাথটা করেছেন। তাহলে টিয়ার টু বের হলো, টিয়ার ওয়ান বের হলো, কার বা ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও বের করবো টিয়ার ওয়ান ক্যাপিটাল টিয়ার টু ক্যাপিটালকে যোগ করে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট দিয়ে ভাগ করলে। তাহলে এখানে টিয়ার ওয়ান ক্যাপিটাল টিয়ার টুর ক্যাপিটাল যোগফলকে রিস্ক ওয়েটেড অ্যাসেট দিয়ে ভাগ করলে আমরা কার পাবো। এখানে কার হচ্ছে 31%, মানে এই ব্যাংক খুব ভালো অবস্থানে। এই ব্যাংক অ্যাসেটের পরিমাণ, ক্যাপিটাল রিটেনের ক্ষমতা অনেক ভালো। সেম পরে আরেকটা ব্যাংক ম্যাথ টু, এখানে কোন একটা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের আইটেমের অ্যামাউন্ট দেওয়া আছে। এটা লাইক অ্যাজ আপনাদের যে এক্সাম্পলটা আমরা দেখেছি সেটা ক্যাশ রিস্ক ওয়েটেড অ্যাসেট দেওয়া আছে, তার মানে এর লিস্টের বাইরে কোনো জিনিস আমি আলোচনা করব না। আমাকে এখানে বলা আছে যে অপারেশনাল রিস্ক 14 ক্রো। দেখেন এখানে কিন্তু অপারেশনাল রিস্ককে আলাদা করে বলে দিছে যে অপারেশনাল রিস্ক হচ্ছে 14 ক্রো, আর এইখানে যে রিস্কগুলি আছে এগুলি সব হচ্ছে ক্রেডিট রিস্ক, আর বাহিরের যে রিস্ক আছে সেগুলি আর অন্য কোনো রিস্ক নাই। এখন আমাকে বলল যে আপনার ক্যাপিটাল কম্পোনেন্ট হচ্ছে কমন ইকুইটি টিয়ার ওয়ান হচ্ছে 40 ক্রো, এডিশনাল টিয়ার ওয়ানের মান হচ্ছে 45 ক্রো, টিয়ার টু ক্যাপিটাল হচ্ছে 20 ক্রো,
এখন রিস্ক ওয়েটেড অ্যাসেট, টিয়ার 1 রেশিও, টিয়ার 2 রেশিও এবং কার বের করতে বলছে। আমরা প্রথমে ওই যে সব গুণ করে দিয়েছি। কম্পিউট ক্রেডিট রিস্ক ওয়েটেড অ্যাসেট, যেটা আমরা নর্মাল ম্যাথের মধ্যে দেখেছি, জাস্ট গুণ করে করে যোগ করেছি, এটা হচ্ছে ক্রেডিট রিস্ক ওয়েটেড অ্যাসেট। আর মার্কেট রিস্ক ওয়েটেড অ্যাসেট হচ্ছে 10 দেওয়া ছিল, অপারেশনাল রিস্ক ওয়েটেড হচ্ছে 84.38, সেই তিনটা যোগ করে রিস্ক ওয়েটেড অ্যাসেট বের করেছি। আমরা বলেছি যে রিস্ক ওয়েটেড অ্যাসেট যদি কোনো রিস্ক, এডিশনাল রিস্কের কথা না থাকে, ক্রেডিট রিস্ক যা হবে সেটাই হচ্ছে রিস্ক ওয়েটেড অ্যাসেট। বাট এখানে মার্কেট রিস্ক এবং অপারেশন রিস্কের কথা বলা আছে, এই জন্য এই তিনটা যোগফল হচ্ছে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট। কমন ইকুইটি 1 রেশিও যেটা, সেটা সাধারণত বের করা হয় কমন ইকুইটির যে মান আছে সেটাকে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট দিয়ে ভাগ করে পার্সেন্টেজ করলে। সো টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট হচ্ছে 601 দিয়ে ভাগ করে পার্সেন্টেজ করলাম, টিয়ার 1 রেশিও বের করলাম, সব একই রকম ফর্মুলা, টিয়ার 2 রেশিও বের করলাম, টোটাল কার বের করলাম। কার হচ্ছে টিয়ার 1 ক্যাপিটাল টিয়ার 2 ক্যাপিটালকে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট দিয়ে ভাগ করে পার্সেন্টেজ করলে বের হয়, এটা হচ্ছে 10.80। কমপ্লায়েন্স চেক, আমার আর কমপ্লায়েন্স চেকের এখানে দরকার নেই, ইন্টারপ্রিটেশনের দরকার নেই। মোটামুটি ম্যাথ হচ্ছে এই শুধু দুইটা ম্যাথের আমরা প্র্যাকটিস করব। বেটার হচ্ছে আমাদের এখানে একটা জিনিস একটু অ্যাড করে দিলে আপনাদের জন্য ভালো হবে, যে টিয়ার 1 ক্যাপিটাল, এডিশনাল টিয়ার 1 ক্যাপিটাল এবং টিয়ার 2 ক্যাপিটালের যে কম্পোনেন্টগুলি আছে, যেগুলি থেকে আমি এখান থেকে পিক করব যে এটা টিয়ার 1, এটা টিয়ার 2, এটা এডিশনাল টিয়ার 1, সেই লিস্টটা আপনাদের এখানে অ্যাড করে দিলে আপনাদের জন্য এই দুইটা ম্যাথ করাটা ইজিয়ার হবে। এই দুইটাই হচ্ছে আপনাদের এডিশনাল ম্যাথ। কেস স্টাডি কেউ যদি মনে করেন, শিটে দেওয়া থাকবে, কেস স্টাডিটা আপনারা এখান থেকে কভার আপ করে ফেলেন, দেখে ফেলতে পারেন। বাট কেস স্টাডি নিয়ে আমি একটা আলাদা একটা ক্লাস নেব। নেক্সট আমাদের যে ক্লাসটা থাকবে সেখানে কেস স্টাডি থাকবে 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে ম্যাথ, আপনারা 4টা ম্যাথ করার পরে আপনাদের যত ধরনের সমস্যা আছে, সমস্যা আমার সামনে শেয়ার করবেন, যে ভাইয়া এটাতে মনে হয় একটু প্রবলেম আছে, এটা 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 এরকম মনে হচ্ছে। আর অন্য কোনো প্রশ্নে যদি কারো কোনো সমস্যা থাকে সেইটা নিয়ে আমার সাথে ডিসকাস করবেন, আমরা সেই ক্লাসে ওপেনলি সবার সাথে ডিসকাস করব। বাট আমরা যে স্যার আলোচনা 6টা ম্যাথ, করছি, 6টা আমরা ম্যাথ যে করাতে আলোচনা করছি চাইছিলেন না? এখানে তো 4টি আছে বলছেন, আর দুইটা কিসে, ম্যাথ বলছিলেন না 6টা করাবো? না 4টা। 4টায়? আচ্ছা হ্যাঁ। স্যার, জি। আচ্ছা জি। জাকির ভাই, হুম। তাহলে আজকে এগুলা কি দিয়ে দিবেন এখন আপনি? আজকে আজকে এখন যদি না দিতে পারি সকালে দিব। ভাইয়া ম্যাথের শিটটা পরে দিলেন, আপনি ওই যে ব্রড কোশ্চেন আর শর্টের ওই যেটা যদি মার্কিং করা যেটা হ্যাঁ হ্যাঁ, ইম্পর্টেন্ট, ওটা যদি একটু শেয়ার করতেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওটা শেয়ার করে দিব, ঠিক আছে আপা। আর ভাই, আপনি আপনার ওই যে আহ, এর আগে যে ক্লাস করিয়েছেন সেগুলোও যদি একটু শেয়ার করাই দিতেন, আর নোটটা ফাইনালি একবার একটু দিয়ে দিতেন, আমি হারাই ফেলছি আসলে। আপু দিয়ে দিব, একদম গোছায় দিয়ে দিব, আমি দিয়ে দিচ্ছি গ্রুপে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তুমি আজকে রেকর্ডিংতে তো পাবো না? হ্যাঁ হ্যাঁ পাবেন, ওকে। হ্যাঁ পাবেন ইনশাল্লাহ। তাহলে আমরা শেষ করব। শরিয়া বেস ভাইয়া ব্যাংকিং যারা আছেন তারা একটু থাকবেন। জি, ভাইয়া ফিনান্সিয়াল ক্রাইমের এই সাজেশন আমরা কখন পাবো? ফাইন্যান্সিয়াল ক্রাইম আগামীকালকে ক্লাস রাখবো, আগামীকালকে সাজেশন নিয়ে ডিসকাস করব। আর এটার প্রিভিয়াস কোনো রেকর্ডিং ক্লাসও ভাই নাই গ্রুপে, কার যদি আগের গুলি থাকে একটু। ফাইন্যান্সিয়াল ক্রাইম? জি, ফাইন্যান্সিয়াল ক্রাইমের 3টা রেকর্ডিং আছে গ্রুপে। কাইন্ডলি যদি একটু দিয়ে দিতেন তাহলে ভালো হতো। ওকে ওকে ঠিক আছে, মানে আপনাদের 3টা সাবজেক্টের প্রিভিয়াস আমাদের ডিসকাশন যা হয়েছে সেই ডিসকাশনের ক্লাসগুলি আমি সিরিয়াল করে গ্রুপে দিয়ে দিব। আপনারা যার যে সাবজেক্ট আছে ওই সিরিয়ালটা মেনটেন করে একটু ফলো করার চেষ্টা করবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই। থ্যাংক ইউ। শরিয়া বেস ব্যাংকিং আমরা একটু পরে ক্লাস করব, জাস্ট ওভারঅল একটা ধারণা দিব যাতে আপনারা পড়াটা শুরু করতে পারেন। থ্যাংক ইউ।